শুভ সন্ধ্যা সবাইকে। শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমরা আজকের যে সেমিনার পর্বটি সেটি শুরু করতে যাচ্ছি। আসলে আমাদের প্রাথমিক স্তরে যে সহকারী শিক্ষক যে নিয়োগ পরীক্ষা, সেই নিয়োগ পরীক্ষার যে প্রশ্নপত্র তার সাথে মোটামুটি আমরা জানি যারা আসলে এখন এই প্রাথমিক পর্যায়ে সহকারী শিক্ষক পদে যারা আসলে পরীক্ষা দিচ্ছেন তারা অনেকেরই বিসিএস পরীক্ষাও তারা অংশগ্রহণ করছেন। আসলে বিসিএস পরীক্ষার যে প্রিলিমিনারি পর্যায়ের যে প্রশ্ন এবং সেখানকার যে প্রশ্নের ধরন তার সাথে মোটামুটি প্রাথমিক বিদ্যালয়ের যে আসলে যে সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষার তার ধরন মোটামুটি প্রায় এখন কাছাকাছি পৌঁছে গেছে। যে কারণে যারা আসলে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা মোটামুটি সবাই কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সেখানেও তারা অংশগ্রহণ করে থাকেন। তা এটা শুধু বাংলার ক্ষেত্রে আমি আপাতত বলছি, হয়তো অন্য ক্ষেত্রেও প্রায় কাছাকাছি হবে, কারণ সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এবং ইংরেজির ক্ষেত্রেও অনেকগুলো বিষয় আসলে এখানে সাদৃশ্য দেখা যায়। তা আমরা যদি দেখি যে আসলে এখানে যে প্রাথমিক পরীক্ষায় যে আমাদের যে প্রশ্নপত্র সেখানে আমাদের নতুন যে আমরা সেখানে দেখলাম যে সেখানে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। সেখানে ভাইভাতে মাত্র আসলে আমাদের যে মৌখিক পরীক্ষা অংশ সেখানে মতো 10 রাখা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখন এই চাকরি পাওয়াটার ক্ষেত্রে কিন্তু আমাদের আরো সুযোগটা বেশি তৈরি হয়েছে। অর্থাৎ যে 90 নম্বরের যে পরীক্ষা, এই পরীক্ষায় যারা আসলে ভালো করবে তাদের জন্য কিন্তু বিষয়টা অনেক প্রশ্নপত্রে যারা ভালো উত্তর করতে পারবে, অর্থাৎ যারা ভালো নম্বর পাবে তাদের জন্য কিন্তু চাকরিটা সহজ হয়ে যাচ্ছে। কারণ আগে কিন্তু 20 ছিল, অর্থাৎ সেখানে 20-এর ভিতরে আমাদের একটা যে পার্থক্যটা তৈরি করা সহজ ছিল, কিন্তু এখন কিন্তু সেই পার্থক্যটা তৈরি করা অত সহজ হবে না। কারণ 10 নম্বরের ভিতরে আবার অনেকগুলো বিষয় থাকে, সেখানে দেখা যাচ্ছে কারো হয়তো সার্টিফিকেটে কিছু নম্বর থাকে, অন্য কিছু বিষয় থাকে, যে কারণে যারাই আসলে লিখিত পরীক্ষায় বা লিখিত পরীক্ষার অংশে যারা ভালো করবে তারাই কিন্তু আসলে এই চাকরির ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে। তো এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবারের যারা আসলে প্রাথমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে তাদের জন্য। আরেকটি বিষয় হচ্ছে আসলে যে যারা আসলে পরীক্ষা যারা আসলে বিসিএস হোক বা প্রাইমারি হোক যারা আসলে পরীক্ষা অংশগ্রহণ করেন তারা ভাবেন যে আসলে আমি কতগুলো উত্তর আমি আসলে দেব, এখন বা কতগুলো হলে দেব মানে কি আসলে আমার সক্ষমতার যে ব্যাপারটি সেখানে আসলে আমাদের কিছু ভুল হয়। কারণ নেগেটিভ মার্কিং এর যে বিষয়টি আছে সেটা আমরা মোটামুটি সবাই জানি, এবং এই নেগেটিভ মার্কিং এর কারণে অনেকে ভালো পরীক্ষা দেওয়ার পরেও পরীক্ষার শেষ পর্যায়ে গিয়ে অনেকে শখ করে একটু অতিরিক্ত দাগানোর একটা চেষ্টা করে, বা আবেগের বশবর্তী হয়েও মনে হচ্ছে যে না এটা বোধহয় হয়ে যাবে, এরকম করে আমরা 5-7টা উত্তর আমরা বেশি দিয়ে থাকি। যে কারণে দেখা যাচ্ছে যে ওই 1-2 নম্বর যখন ওখানে 2 থেকে 3 নম্বর আসলে আমার যখন ভুল হয়ে যায় তখন কিন্তু আমি 5 নম্বর আমি পিছিয়ে যাই, কারণ আমি যেটুকু নম্বর পেয়েছিলাম সেখান থেকে কিন্তু আমার নম্বরটা আরো কমে যাচ্ছে। তো এই যে নেগেটিভ মার্কিং এর যে ব্যাপারটা, এই ব্যাপারে আসলে আমাদের সবার খুব সতর্ক হতে হবে। আমার যদি মনে করেন যে এটা টার্গেট থাকে যে আমি আসলে যেহেতু এখানে 90 আছে, 90-এর ভিতরে যদি আমি 70 পাই বা 65 পাই তাহলে মোটামুটি আমার একটা ভালো স্কোর হচ্ছে, তাহলে আমি ভালো নম্বর আমার পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমি যদি দেখি যে আমার যে মোটামুটি এখানে যে প্রশ্ন এসেছে আমি 72 আমি আনসার করতে পারি এবং সেই সক্ষমতা আমার আছে, আমার বোধহয় তাহলে ওই 70 বা 72 পর্যন্ত আমার থাকা উচিত, কারণ আমার টার্গেট যেহেতু আমার 70। হ্যাঁ, কারো যদি অনেক সময় ব্যতিক্রম হয়, যাদের খুব ভালো প্রস্তুতি থাকে তাদের ব্যাপারটা আলাদা, যে না আমার সবগুলোই মোটামুটি আমার খুব ভালোভাবেই কমন পড়েছে এবং আমি শতভাগ নিশ্চিত, যে কারণে আমি সেটা উত্তর করতে পারি। কিন্তু যাদের আসলে এরকম আমাদের দোলাচলে থাকবে, যেটা হতেও পারে নাও হতে পারে, তো সেক্ষেত্রে বোধহয় এই জায়গাটি খুব আমাদেরকে একটু হিসেব নিকেশ করে আমাদের উত্তর করতে হবে যে আমার ভুল নম্বর এর জন্য যে নম্বরটা আমার কাটা যাচ্ছে এর কারণে আমার চাকরি পাওয়াটা কতটা ঝুঁকির মুখোমুখি হচ্ছে সেই বিষয়টা আমাকে দেখতে হবে। তৃতীয় যে বিষয়টি আমরা বলবো সেটা হচ্ছে আমাদের যে সময়ের যে ব্যাপারটি। 90 নম্বরের পরীক্ষা, সময় কিন্তু 90 মিনিট। সুতরাং বিশেষ করে যেমন কিছু প্রশ্নে আমাদের 1 মিনিটে হয় না, যেমন যদি বিশেষ করে আমরা যেমন গণিতের কথা ধরি বা কখনো ইংরেজির কোনো বিষয় থাকে, বাংলারও কিছু বিষয় থাকে। তাই এই যে যখন আমাদের সমস্যাটা তৈরি হতে পারে যে 1 মিনিটের বেশিও লেগে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা সময়ের একটা ব্যাপার থাকে যে এই সময়ের ভিতরে প্রতিটা
নম্বরের জন্য, প্রতিটা প্রশ্নের জন্য আমার 1 মিনিট আমার বরাদ্দ আছে। তার মধ্যে 5 মিনিট চলে যায়, কারণ স্বাক্ষরের জন্য সময় চলে যায়, তারপরে আবার প্রশ্নপত্র দেওয়ার জন্য, নেয়ার জন্য, অথবা পরীক্ষার হলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লোকজন আসে। তো এই কারণে আসলে ওয়াচ টাইম বা মানে 5 মিনিট এমনি নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে মূলত আমরা 80 থেকে 85 মিনিট আমরা সর্বোচ্চ পেয়ে থাকি। তো এই সময়ের ভিতরে আমাকে আসলে এই যে আনসার করা বা উত্তর করার যে ব্যাপারটি, এটা খুব যত দ্রুততার সাথে করা যায় এবং যত নির্ভুলভাবে করা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটা জায়গা হচ্ছে প্রশ্নপত্র পড়াটা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকে প্রশ্নপত্র অর্ধেক পড়েই 4টির মধ্যে একটা উত্তর দেওয়া শুরু করে। অর্থাৎ এই যে প্রশ্নপত্র পুরোটি না পড়া বা প্রশ্নটি পুরোপুরি না বোঝা, এটা কিন্তু এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে, এই ধরনের প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, যে আসলে যে আমি প্রশ্নটি ঠিকমতো পড়ে দেখলাম কিনা, যে উত্তরটি কি আছে। কারণ শেষে গিয়ে দেখা যাচ্ছে বাংলার অনেক প্রশ্ন দেওয়া আছে যে কোনটি নয়। তা আমরা আসলে প্রথমে আমাদের মাথায় থাকে যে আমি তো বাসা থেকে পড়ে আসি যে এই মানে ব্যতিক্রম কোনটি। এখন যখন শেষে গিয়ে আবার 9 থাকে, তখন কিন্তু প্রশ্নের উত্তরটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। তো এই যে প্রশ্নের যে সুন্দরভাবে পড়া এবং পড়ে ঠান্ডা মাথায় যে উত্তর দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমার যেহেতু বাংলা বিষয়, তা বাংলা বিষয় যদি আমরা কথা বলি, তো সেক্ষেত্রে আমাদের বলতে হয় যে বাংলার আসলে আমরা যেটা দেখি যে কিছু আছে আমাদের মুখস্থ কিছু বিষয় আছে। তা যেগুলো আসলে আমাদের মুখস্থ করার যে বিষয়গুলো থাকে, সেগুলো যেটা আমরা করতে পারি, আমরা আগে থেকেই সেগুলো পড়া শুরু করতে পারি। কারণ কোচিং এ এখনো শুরু হয় না, ঠিক আছে, তাহলে আমি আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো থেকে আমরা এখনই শুরু করে দিই, যেগুলো মুখস্থ বিদ্যার বিষয় আছে। এখানে যে মুখস্থ বিদ্যার বিষয়, যেমন মনে করো যে এখানে কিছু বিষয় আছে এখানে যেগুলো মুখস্থ করার বিষয়, এখানে অনেকগুলো আছে এখানে। তাই সেক্ষেত্রে আমরা কি করবো, সেগুলো আমরা ধরে ধরে আমরা এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা দুটো বই, আমি তোমাদেরকে কয়েকটা বইয়ের কথা আমি বলছি। প্রথমত হচ্ছে যেমন ব্যাকরণের ক্ষেত্রে আমরা মূলত নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ, যে বোর্ডের যে ব্যাকরণ বোর্ডটা, সেটা আমরা মূলত ফলো করি। এছাড়া মুখস্থ যে অংশগুলো আছে, সেই অংশগুলোর জন্য আমরা ইচ্ছা করলে উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে আসলে যে বাংলা ব্যাকরণের যে বইগুলো আছে, সেখানে মুখস্থ অংশটার যে সংগ্রহটা সেটা বেশি থাকে। এই জন্য সেক্ষেত্রে আমরা সেই বইটা ফলো করতে পারি। ব্যাকরণের জন্য আমরা মূলত আসলে ব্যবহার করব হচ্ছে এই নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে, এটাকে আমরা ফলো করব। এবং আমরা যখন আসলে বিভিন্ন বিষয়গুলো, আমরা টপিকগুলো আমরা যখন ব্যাখ্যা করব, তখনও সেই বিষয়টি আমরা আসলে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। তবে আরেকটি বিষয় বাংলার ক্ষেত্রে বলতে হয়, যে ব্যাকরণ আসলে কোনো একটা ধারাবাহিক বিষয়। হুট করে আমি যদি বলি যে আমি আজকে কারক বিভক্তি পড়াবো বা আমি আজকে সমাস পড়াবো, এখন আমি যদি পদ সম্পর্কে আমার ধারণা না থাকে, তাহলে আমি কিন্তু কারক বিভক্তির মধ্যে ঢুকতে পারবো না। আমার যদি আসলে পদ সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আমি কারক বুঝতে পারবো না। এই জন্য হয়তো কি হচ্ছে যে আমাদের হয়তো সিলেবাসের যে বিষয়গুলো থাকে, সেই সিলেবাসের বাইরেও আসলে আমরা কিছু বিষয় আছে যে ওই বিষয়গুলোকে সুন্দরভাবে কানেক্ট করার জন্য এবং তোমাদেরকে সেই বিষয়গুলো সুন্দরভাবে বোঝানোর ক্ষেত্রে আমরা আমাদের যে সিলেবাস থাকবে বা আমাদের যে ক্লাসের যে আমাদের পাঠ পরিকল্পনা থাকবে, সেই পরিকল্পনার ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো অ্যাড করার আমরা চেষ্টা করেছি এবং আমরা করব। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে বিষয়গুলো আমাদের মুখস্থ বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা কি করে বুঝবো আমরা যে আসলে, তাই এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা প্রাইমারি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা একটু অ্যানালাইসিস করতে পারি। কারণ প্রশ্নগুলো অ্যানালাইসিস করাটা একটা চমৎকার বিষয়, কারণ এই প্রশ্ন অ্যানালাইসিস না করলে পরে তুমি ধরতে পারবে না যে কি ধরনের প্রশ্নটা হয়, বা প্রশ্নের মানে প্যাটার্নটা কেমন হচ্ছে, বা কোন কোন বিষয়গুলোতে প্রাধান্য দেয়া হচ্ছে। সেখানে কি আসলে সন্ধি বেশি আসছে, নাকি কারক বিভক্তি বেশি আসছে, নাকি সেখানে দেখা যাচ্ছে ধ্বনিবিজ্ঞান থেকে বেশি প্রশ্ন আসছে। তাহলে কোন জায়গা থেকে প্রশ্নটা বেশি হচ্ছে সেটা দেখার জন্য হলো আমাদেরকে কি করতে হবে, যে প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। এবং এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তারপরে আস্তে আস্তে আমাদের মনে হবে যে না, যে আমার মানে এক একজনের প্রিপারেশন এক এক রকমের হবে। একজনের হচ্ছে যে দেখা যাচ্ছে তার সন্ধি সম্পর্কে খুব ভালো পড়া আছে, আর একজনের দেখা যাচ্ছে কারক বিভক্তি সম্পর্কে খুব পড়া আছে। তাহলে যার যে অবস্থানটা আছে, সেই অবস্থান থেকে তার প্রস্তুতিটা শুরু হবে, যে আমার কি অবস্থায় আমরা আছি, তাহলে আমার কোন কোন জায়গাগুলো আসলে আমার ভালো করে এখন থেকে দেখা উচিত, বা কোন কোন বিষয়গুলো আমি ক্লাস শুরু হওয়ার আগে আমার দেখে নেওয়া উচিত, বা কোন কোন জায়গায় আমার দুর্বলতাগুলো আছে। সেক্ষেত্রে হবে কি, যে যদি আমার দুর্বলতাটা আমি চিহ্নিত করতে পারি, তাহলে আমরা যখন ক্লাস দেব, তখন সেই ক্লাসগুলোর মধ্যে যে আমাদের একটা ইন্টারাকশন, তাই এখানে হচ্ছে কি, যে অনলাইন ক্লাসের একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে যে শিক্ষার্থীর সাথে শিক্ষকের বা আসলে আমাদের ভিতরে যে একটা মানে সম্পর্ক তৈরি হওয়ার যে ব্যাপারটা, সেটি কম হয়। তবে ফিউচার ফিট একাডেমি এই জায়গাটায় আমরা খুব চেষ্টা করছি, আমরা সচেষ্ট থাকবো, যে যাতে যারা আসলে এখানে ভর্তি হচ্ছে বা যারা ভর্তি হবে, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করে
প্রত্যেকের ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে সেগুলো গ্রুপে যাতে তারা বলতে পারে এবং তার যাতে নিয়মিতভাবে আমরা সেটা উত্তর দিতে পারি সেই ব্যবস্থাটা আমাদের এখানে অবশ্যই থাকবে। এবং যে সম্পর্কটা অনেক বড় বড় কোচিং এর ক্ষেত্রে তৈরি হয় না বা তৈরি করার সুযোগ থাকে না, আমরা অন্তপক্ষে চেষ্টা করবো সেটা যাতে যে সকল যারা এখানে থাকবে প্রত্যেকে যেন আমরা ব্যক্তিগতভাবে তাদেরকে আমরা কন্ট্যাক্ট করবো এবং তাদের কি সমস্যা, তারা কিভাবে পড়াশোনা করছে এবং তাদের যে পরিকল্পনাটা আমাদের এই ক্লাসের বাইরেও যার যে ব্যক্তিগত সমস্যাগুলো যে যে টপিকে থাকবে সেই বিষয়গুলো কিন্তু আমরা তাদেরকে প্রয়োজনে আলাদা করে হলেও আবার অতিরিক্ত ক্লাস করে হলেও বা আমরা পরস্পর আলোচনার মধ্য দিয়ে আসলে আমরা যখন এগিয়ে যাব তখন আমার মনে হয় যে কারো মনে আর এই গ্যাপটা থাকবে না এবং আমাদের যে আন্তরিকতার জায়গাটা সেটা আমরা মনে হয় তখন আমরা আরো ভালোভাবে আমরা পরিষ্কার করতে পারবো। তো মোটামুটি আমি আসলে শুধু বাংলার বিষয় নিয়ে মূলত যে সামগ্রিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বললাম। এরপরে আমাদের আরো অভিজ্ঞ স্যারেরা আছেন, তারাও এই বিষয় নিয়ে কথা বলবেন। তো তোমরা সেই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবে। এরপরে আমাদের যখন ক্লাসে আমরা আবার পরবর্তী সময় আমরা যখন একসাথে হব তখন বাংলা বিষয়ের প্রয়োজন আমরা আলাদা নিজেরা বসে আমাদের যে অংশগুলো আছে যে আমি কি কি পড়াতে যাচ্ছি, কেন পড়াতে যাচ্ছি সেটা আমি বলবো। এবার তোমাদের যদি কোনো মতামত থাকে সেই মতামতটা আবার শুনে সেটাকে আমরা প্রয়োজন রিসাবল করে আবার পরস্পরের মতামতের ভিত্তিতে আমরা একটা আমাদের যে অবস্থানটা সেই অবস্থানটা আমরা শক্তিশালী করার চেষ্টা করবো। তা আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা থাকলো। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। এবার আসবেন আমাদের ইংরেজির আমাদের হামিদ স্যার আসবেন। হামিদ স্যার তোমাদের সাথে কথা বলবেন। আর চাকরির প্রস্তুতি সহজ করার জন্য